চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ, চ্যাপ্টারের নাম হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। ঠিক আছে, চ্যাপ্টারের নাম কি? চক্রবৃদ্ধি মূলধন। তোমরা তো একটা বিষয় খুব ভালো করে জানো যে মূলধন জিনিসটা কি। মূলধন জিনিসটা হচ্ছে তোমার কাছে মূল যে টাকাটা, আসল যে টাকাটা আছে, যেটা তুমি ব্যাংকে জমা রাখবা। ঠিক আছে, যেটা তুমি ব্যাংকে জমা রাখবা সেটা হচ্ছে কি? মূলধন বা আসল। এখন টাকাটা তুমি ব্যাংকে যে জমা রাখছো, ব্যাংক তোমায় কি করে? ওই টাকার উপরে কিছুটা লাভ দেয়। বছরে বছরে কি কিছু লাভ দেয়, বা যেটা তুমি মুনাফা বলো। যে লাভটা দেয়, তুমি 10,000 টাকা জমা রাখলে 1 বছর পরে ব্যাংক তোমাকে ধরো কিছু টাকা কি দিবে? মুনাফা দিবে। যে টাকাটা তোমাকে দিবে বাড়তি, সেটা হচ্ছে তোমার কি? মুনাফা। তো আমি জাস্ট সরল মুনাফার ক্ষেত্রে বলি কিভাবে বিষয়টা ঘটে। দেখো, ধরো তুমি ব্যাংকে 10,000 টাকা জমা রাখছো। 10,000 টাকা জমা রাখছো কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে জমা রাখছো? তোমাকে ব্যাংক বলছে আমি তোমাকে বছরে 10% হারে কি দিব? মুনাফা দিব। 10% হারে মুনাফা দিব। অর্থাৎ তোমাকে 100 টাকায় 10 টাকা করে কি দিবে? লাভ দিবে বা মুনাফা দিবে। মুনাফা মানে তো লাভ। আচ্ছা, তাহলে এটার অর্থ হচ্ছে তুমি কত টাকায়? 100 টাকায় তোমাকে ব্যাংক কত দেয়? 100 টাকায় ব্যাংক কি দেয়? দাঁড়াও, 100 টাকায় ব্যাংক মুনাফা দেয় কত টাকা? 1 বছরে মুনাফা দেয় সমান কত টাকা বলো তো? 10 টাকা না? দেখিও কথাটা একটু বুঝিও, আমি জাস্ট এটা বোঝানোর পরে অঙ্ক শুরু করে দিব। 1 টাকায় ব্যাংক 1 বছরে মুনাফা দেয় কত টাকা বলো তো? উপরে 10, নিচে 100, তো 100 ভাগের 10 টাকা। সুতরাং 10,000 টাকায় অনেক বেশি দিবে না? ব্যাংক 1 বছরে মুনাফা দেয় সমান কত টাকা? 10 ইন্টু 10,000 ডিভাইডেড বাই কত? 100। কেটে দাও, 2টা শূন্য 2টা শূন্য, তার মানে 1,000 টাকা। দেখি বলো, এটা তো আমি সরল মুনাফা করতেছি। হ্যাঁ, কোন মুনাফার ক্ষেত্রে করতেছি? সরল মুনাফা। আমি এখনো চক্রবৃদ্ধি মুনাফায় যাই নাই। এখন এটা তো তোমার তাইলে 1 বছর পরে তুমি যদি ব্যাংক থেকে টাকাটা ব্যাক করতে চাও, যে আমি আর ব্যাংকে টাকা জমা রাখবো না, ব্যাংক থেকে টাকা তুলে ফেলবো, তোমাকে ব্যাংক কত টাকা দিবে? 11,000 টাকা দিবে। তার মধ্যে তোমার আসল হচ্ছে 10,000 টাকা, আর তোমাকে লাভ দিছে কত টাকা? 1,000 টাকা। তো তোমার মুনাফা হচ্ছে। এবার আমি যদি বলি ঠিক আছে তুমি টাকা তুলবা না, 2 বছর পরে টাকা তুলবা, মানে আরো 1 বছর টাকাটা রাখবা। ঠিক আছে, কি করলে? আরো 1 বছর টাকাটা জমা রাখবা। ব্যাংকে গিয়ে ডিসিশন নিলে আচ্ছা থাক এখন তুলবো না, আমি আরেক বছর পরে তুলবো। দেখি বলো তো, তোমাদের বুদ্ধি দেখি। সরল মুনাফার ক্ষেত্রে তুমি যদি 2 বছর পরে টাকা তুলতে যাও, তোমাকে ব্যাংক কত টাকা দিবে? 12,000 টাকা দিবে, রাইট? এটাই তো। তুমি এই 12,000 টাকাটা কিভাবে হিসেব করছো? তুমি 10,000 টাকায় কিন্তু হিসাব করছো। অর্থাৎ প্রথম বছরে 10,000 টাকায় তোমাকে 1,000 টাকা দিছে, দ্বিতীয় বছরেও তোমাকে কি 10,000 টাকায় 1,000 টাকাই দিবে, রাইট? তার মানে মোট তোমার সেক্ষেত্রে 12,000 টাকা তুমি পাবা 2 বছর পরে ব্যাংক থেকে টাকা তুলতে গেলে। লাভ দিছে কত? 2,000। কিন্তু আসেন চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি হবে বিষয়টা? এটা মোটামুটি সহজ আছে, বিষয়টা খুবই ইজি। দেখো, তুমি এখানে মুনাফা পাইছো কত? 2,000 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় কি তুমি 2,000 টাকা পাবা? না, তার চেয়ে একটু বেশি পাবা। চক্রাকারে বাড়বে। এটা কিরকম দেখো, জাস্ট বিষয়টা বেসিক। এটা তুমি ঠিকই কি 1 বছর পরে তোমাকে কত টাকা দিবে? ধরো 10% মুনাফায়। 10% কি মুনাফায়? চক্রবৃদ্ধি মুনাফায়। তোমাকে ঠিকই 1 বছর পরে তুমি প্রথমে কি পাবা? 1,000 টাকা লাভ পাবা। এটা তো সবাই বুঝছো। কিন্তু দ্বিতীয় বছর যখন তোমাকে ব্যাংক লাভ দিবে, কত টাকার উপর লাভ দিবে বলো তো? 10,000 টাকার উপর লাভ দিবে নাকি 11,000 টাকার উপর? কোনটা বলো তো? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তুমি কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে প্রথম বছরেও তোমাকে 10,000 টাকার উপর লাভ দিছে,
দ্বিতীয় বছরেও 10,000 টাকার উপর লাভ দিবে, তৃতীয় বছরেও কি 10,000 টাকার উপরে লাভ দিবে। কিন্তু তোমার আসল সিস্টেমটা কোথায়, তোমার লাভ বেশি হবে কোথায়? চক্রবৃদ্ধি ক্ষেত্রে। কিরকম? প্রথম বছরে তোমাকে লাভ দিছে, তুমি ব্যাংকে 10,000 টাকা জমা রাখছো 10,000 টাকার উপর, কিন্তু দ্বিতীয় বছরে তোমাকে ব্যাংক লাভ দিবে কিসের উপরে? আগে যে টাকাটা জমা রাখছো এবং ব্যাংক তোমাকে যে টাকাটা কি লাভ দিছে, দুটোটা মিলেই তোমাকে আবার কি ব্যাংক লাভ দেওয়া শুরু করবে। তাহলে এবার খেয়াল করো তো, দ্বিতীয় বছরে তোমার মোট টাকা কত হবে বলো তো? প্রথম বছর শেষে আর কি তোমার মোট টাকা কত হবে? 11,000। তাইলে দেখো 100 টাকায় এক বছরের মুনাফা কত ছিল স্যার? 10 টাকা ছিল না? 1 টাকায় এক বছরের মুনাফা কত হবে বলো তো? এবার তোমায় কত টাকায় দিবে ব্যাংক? 11,000। 11,000 টাকায় এক বছরের মুনাফা কত বলো? 11,000 ডিভাইডেড বাই 100, দুটো দুটা কেটে দাও, কত পাচ্ছ? 1,100। তুমি কিন্তু সরল মুনাফায় সেম টাকাটাই পাচ্ছিলা, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় তোমার কত টাকা বেড়ে গেছে? 100 টাকা কিন্তু বেড়ে গেছে না? আচ্ছা, এটা তো দ্বিতীয় বছর শেষে। তৃতীয় বছর শেষে কত টাকার উপর তোমাকে লাভ দিবে বলো তো? 12,100। কারণ দ্বিতীয় বছর শেষে তোমার মোট টাকা হইছে কত? কেমনে? প্রথম বছরে ছিল 1,000, দ্বিতীয় বছরে গিয়ে তুমি লাভ পাইছো কত? 1,100। তাহলে মোট লাভ কত হচ্ছে? 2,000। আর মোট টাকা কত হচ্ছে? 12,100। তুই কি আমার কথা বুঝতেছিস? আমি কিন্তু একদম স্লোলি বলতেছি, বুঝা যাচ্ছে না? এখনো বুঝতে পারছ না? প্রথম বছর শেষে লাভ ছিল 1,000, দ্বিতীয় বছর শেষে তুমি লাভ পাইছো 1,100। তাহলে মোট লাভ পাইছো কত? তাহলে এবার তোমাকে ব্যাংক কত টাকার উপরে লোন দিবে? লোন বলতেছি ইন্টারেস্ট দিবে বা মুনাফা দিবে। কত টাকার উপর ইন্টারেস্ট দিবে? 12,100 টাকার উপর। তার মানে আরো বেড়ে যাবে না তোমার ইন্টারেস্টটা, মুনাফাটা? এভাবে করে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এই কারণে সরল মুনাফার চেয়ে কোনটা বেশি? চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি। এবং ব্যাংক আমাদেরকে আসলে টাকা দেয় কিভাবে? চক্রবৃদ্ধি মুনাফায়। হ্যাঁ, এভাবেই ব্যাংক টাকা দেয়। কথা বুঝা গেছে? তা আর কিছু বলার আছে এখানে? কারো কোনো কোয়েশ্চেন আছে? বলো কোয়েশ্চেন থাকলে। স্যার তোমার কোয়েশ্চেন আছে? মানে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্যটা বুঝছো? বেসিক পার্থক্যটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে তো শেষ আমাদের। এখন আমি কি সূত্র কিভাবে আসছে, সূত্রগুলো কেমনে হইছে এরকম, এগুলো কি দেখাবো নাকি সরাসরি সূত্র দিয়ে অঙ্ক করে দিব? সূত্রগুলো লিখে অঙ্ক করে দিই। তাও দেখ, তাহলে আমরা কোন চ্যাপ্টার করব? চক্রবৃদ্ধি মুনাফা। সূত্রগুলো লিখে রাখো। চক্রবৃদ্ধি। আমার ভোট তো শেষ হবে না, দেখবা? চক্রবৃদ্ধি স্যার, এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। কি সূত্র? চক্রবৃদ্ধি মূলধন মানে জানো? মুনাফা এবং মূলধন একসাথে। স্যার চক্রবৃদ্ধি মূলধন যে কথাটা, সেটার মধ্যে কিন্তু কি কি আছে? মূলধনও আছে, মুনাফা আছে, দুটোটা কিন্তু একসাথে। কথাটা খেয়াল রাখিস। চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে কি থাকবে? মূলধনটাও থাকবে, মুনাফাটাও থাকবে। তাহলে সেটা সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার কি এন। স্যার আমার কথাটা আবার খেয়াল করেন। চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে কি কি থাকবে? মুনাফাও থাকবে, মূলধনটাও থাকবে, দুটোটা একসাথে কিন্তু এর ভিতরে। ঠিক আছে? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে দেখি বলো তো? তোমাদের বেসিক কি বলে? কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে? তোমার মূলধন কত টাকা? পি টাকা। পি হচ্ছে তোমার মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা কি বিয়োগ করে দেই?
চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা মূলধনটা কি করে দেই, বিয়োগ করে দেই, তাহলে আমি কি পেয়ে যাব, মুনাফা পেয়ে যাব। তোমাদেরকে তো প্রথমেই বলছি চক্রবৃদ্ধি মূলধনের ভেতরে কি থাকবে, মূলধনও থাকবে মুনাফাও থাকবে। তাহলে তুমি চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি মূলধন কি আলাদা করে ফেলো তাহলে কি পাবা, মুনাফা পেয়ে যাবা। এই কারণে চক্রবৃদ্ধি মূলধন থেকে কি বিয়োগ করছি, মূলধন বিয়োগ করছি। ঠিক আছে, ক্লিয়ার? তো এতটুকু পর্যন্ত এনাফ, এর বাইরে আর লেখার দরকার নেই, আমরা এইভাবে করে অঙ্ক করবো। হ্যাঁ দিচ্ছি, এনটা জীবনে পড়াশোনার মাধ্যম ধরিয়ে রে। পি মানে হচ্ছে মূলধন, আর মানে কি বলতো, রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার। তাহলে এন মানে কি বলো, সময়। শেষ, লিখে ফেলে সূত্র। দাদা তুই বুঝছিস? ইয়েস স্যার। তোমার নাম কি যে? আদিত্য। এটা তোর বন্ধু কে করে? ও এই ভদ্রলোক, আমার মা রুদ্রুজ্জা পড়তেছিস ভালো করে, সুন্দর করে লেখ না। এগুলো কি একটার ভিতর একটা কেন, লেখা থেকে এমন কেন? এই দেখ, চয়ের সাথে কয়ের একটা কি থাকবে, ফাঁকা জায়গা থাকবে, চক্র। দেখ কয়ের সাথে বয়ের একটা ফাঁকা জায়গা, বৃদ্ধি। দেখছস, তুই একটার ভিতরে একটা লিখে দিতে, লেখাগুলো বোঝা যাচ্ছে। এই দেখ মুনাফা, তাইলে না লেখা সুন্দর হবে। ঠিক আছে, হ্যাঁ আরেকটা ক্লাস আছে তারপর শেষ। আমি তো সিলেবাস শেষ করতে পারি না, আমি আস্তে আস্তে পড়াই তো। তাড়াতাড়ি অঙ্ক করাই না, এটা সত্য। আমি দ্রুত অঙ্ক করাই না, অঙ্ক বুঝবা না অন্যান্য টিচারদের। হ্যাঁ ও আচ্ছা, তোমাদের ওগুলোর দরকার নাই তো। ওরা চক্রবৃদ্ধি মূলধনকে কি দিয়ে প্রকাশ করছে এতটুকু লিখছো আগে। আচ্ছা ঠিক আছে, লিখলে হয়েছে। তাহলে এখন দেখো, ও বলতেছে সি মাইনাস পিটা কি লিখছে, ওরা চক্রবৃদ্ধি মূলধনকে সি দিয়ে প্রকাশ করছে। ঠিক আছে, কি দিয়ে প্রকাশ করছে, সি দিয়ে। তাহলে তোমার সি থেকে যদি তুমি কি বিয়োগ করো, পি বিয়োগ করো, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাবো। এটা কি, এইভাবে সি এর মান কত বলো তো, 2 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস কি, আমরা সরাসরি লিখে দিছি। হ্যাঁ না, এটাকে সি দিয়ে প্রকাশ করে আর কি। এটাকে কি দিয়ে প্রকাশ করে, চক্রবৃদ্ধি মূলধনকে সি দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, তো দরকার নাই তো আমাদের, আমরা ডিরেক্ট কি চক্রবৃদ্ধি মূলধনটা লিখে ফেলবো, সেখান থেকে মূলধনটা বিয়োগ করে দেবো, বাস শেষ। ঠিক আছে, আরগুলোর দরকার নাই। মা কই, মা পাঠাই দিছে না? এটা তো ভালো, এটা ভালো না? তুমি যত বেশি অ্যাডভান্স হবা তোমার লাভ। মা তো এটা বুঝে, কারণ তুই তো অনেক ছোট, এই কারণে বুঝিস না। হ্যাঁ, মা এটা বুঝে বলে তোমাকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা খুবই ভালো। কেন? ভেরি গুড, অসাধারণ। না এটা তো উচিত, পড়ালেখার প্রতি ডেডিকেশন থাকলে ভবিষ্যৎ অনেক ভালো করবে। স্যার লেখা শেষ? আমি চলে আসলাম না, এখানে সবারই বন্ধ। দেখছো? হ্যাঁ না, একটু তো খারাপ লাগবে না, আমার ডিউটি ঠিক আছে, তবে আমি চাইলে কিন্তু বন্ধ রাখতে পারতাম না, ফাঁকিবাজি করতে পারতাম আর কি। শেষ 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 করে দিছ, শেষ করে দিছ একেবারে। না একটু দিনটা ভালো যায় মতো বলো, কিছু বলো যাতে মানে এই এক সপ্তাহ ভালো যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। এবার দেখো এখানে একটু দাগাও, আমি বলি। জানেন দোয়া করলে হবে তো, ঈদের দিন নামাজ পড়বেন, একটু দোয়া করবেন স্যারের জন্য। হ্যাঁ স্যার আসো, এখানে দাগাও ইম্পর্টেন্ট অঙ্কটা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলতেছি,
সবচেয়ে 3 নাম্বারটা দাগাও স্যার, 3 নাম্বারটা দাগাও, 4 নাম্বারটা দাগাও, 3 নাম্বার দাগাও, 4 নাম্বার দাগাও। হ্যাঁ, উদাহরণ 3-4 পৃষ্ঠা কেন লাগবে? উদাহরণ নিয়ে যাও, উদাহরণ 3-4, উদাহরণ 3-4 লিখলে হবে তো, উদাহরণ 3-4। এবার তুমি 5 নাম্বারে যাও, 5 নাম্বারে আর দাও, 5 নাম্বারে আর দাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, 5 নাম্বারে আর দাও। আর মানে তুমি এতদিন পর এটা জিজ্ঞেস করতেছো? ওয়াও, আর মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, বলা যায় না। আচ্ছা, তাহলে এটা তোমরা বাসায় দেখবা, কেমন? তো আমি বেসিক্যালি স্যার দেখি, আমি যাওয়ার সময় যদি আমার কাছে সময় থাকে আমি এটা বুঝাই দিব। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখি আগে আমরা চ্যাপ্টারটা শেষ করে নিই, আমার খুব বেশিক্ষণ সময় লাগবে না যদি একটু তোমরা কোঅপারেট করো। দেখো, এই যে 7 নাম্বার অঙ্কটা আমার করাইতেই হবে না, আমি কিন্তু ওভাবে স্টেটমেন্ট লিখবো না, স্টেটমেন্ট মৌখিকভাবে বলে দিব এবং অঙ্কটা করাই দিব, তোমরা বাসায় গিয়ে সুন্দর করে লিখে ফেলবা। দেখো, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে তোমায় কি বের করতে বলছি? চক্রবৃদ্ধি মূলধন। প্রথমে খেয়াল করো তোমায় কি কি দেওয়া আছে। মুনাফার হার দেওয়া আছে 10%, সমান 100 ভাগে 10, সমান 10 ভাগে 1, কাটাকাটি করে দিচ্ছে। ঠিক আছে, আর কি দেওয়া আছে? মূলধন নিশ্চয় দেওয়া আছে। পি কত টাকা? 8,000 টাকা। আর কি দেওয়া আছে দেখো, এন ইকুয়াল টু কত? 3 বছর। হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি বলো তো, দেখে দেখে বলো। P into 1 plus r whole to the power n। তাহলে P এর মান হচ্ছে 8,000, 1 প্লাস r এর মান কত, n এর মান কত, 3। ঠিক আছে না? তাহলে আমার কাছে 8,000 আছে, ইন্টু, এটা তো ইন্টু, তুমি চাইলে এখানেও গুণ দিতে পারো। লসাগু নাও তো 10, একের নিচে কত আছে? 1, 1 দিয়ে 10কে ভাগ করলে 10, 10 দিয়ে 1কে গুণ করলে 10, প্লাস 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে হোল কত? 3। তাহলে 8,000 ইন্টু 10 ভাগে 11 হোল টু দি পাওয়ার 3। এবার তোমার ক্যালকুলেটর ব্যবহার করা লাগবে। ঠিক আছে, কিভাবে এটা ব্যবহার করবা? ক্যালকুলেটরটা বের করো। লিখো, ব্র্যাকেট দাও। প্রথমে ব্র্যাকেট দিছো? জানি নিজের থেকে দেখো, প্রথমে কি ব্র্যাকেট? কার কাছে ক্যালকুলেটর আছে? তোমার কাছে। প্রথমে ব্র্যাকেট দাও, ওর কাছে দেখো। ব্র্যাকেট দেওয়ার পরে, আচ্ছা একেবারে করে ফেলি নাকি? তাহলে ব্র্যাকেট মুছে দাও। প্রথমে 8,000 লিখো, লিখছো? গুণ দাও, এবার ব্র্যাকেট, কারণ এটা ভাগ করবো যেন আমরা, এই জন্য ব্র্যাকেট দিছি। না, না দিলেও চলবে, তবে দিলে দিয়ে দিস আর কি। দেখো, গুণ 11, ব্র্যাকেট দিছ, 11 ভাগ 10 দিছ, ব্র্যাকেট ক্লোজ করো, করছো? এবার ক্যালকুলেটরের একটা সিম্বল দেখবে এরকম, দেখো উপরের দিকে একটা সিম্বল আছে কিনা, এটাকে বলে পাওয়ার। দেখি পাওয়ার, ঠিক আছে? ক্যালকুলেটরে এরকম একটা সিম্বল আছে, দেখছো? দেখ কি বলে? পাওয়ার বলে। এটা দিছ, এটা দাও, দেওয়ার পরে 3 দাও, ইকুয়াল দাও 10,000। তাহলে আমি সরাসরি লিখে দিচ্ছি 10,648 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মূলধন। রোদ্দুর বুঝছিস? লিখে ফেলো, কুইক, দ্রুত লিখবা।
লেখা বিশ্রী হলেও প্রবলেম নাই, দ্রুত লিখে ফেলো যাতে চ্যাপ্টারটা শেষ করে দিতে পারি। এসি ছেড়ে দিব নাকি? ইয়াটা বন্ধ করে দাও দরজাটা স্যার। কিন্তু কিছুক্ষণ একটু গরম লাগবে, হ্যাঁ 5 মিনিট টাইম দিতে হবে। জানেন একটু কষ্ট দিব স্যার, ফ্যানটা একটু বন্ধ করে দাও না। হ্যাঁ থ্যাংক ইউ। কিছুক্ষণ একটু গরম লাগবে, হ্যাঁ তারপর ঠিক হয়ে যাবে। হ্যাঁ আরো কমাই দিতাম। মেয়েদের গরম লাগবে না, ছেলেদের একটু লাগবে 5 মিনিট। আচ্ছা সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে তো, তাইলে তারা আলাদা আলাদা করবে। ও আচ্ছা, ওখানে তো আবার পাওয়ার 3 মানে বুঝো 3 বার 10 ভাগের 11টা কি করবা, গুণ করবা। তবে সবচেয়ে ভালো হয় সায়েন্টিফিক ক্যালকুলেটর স্যার লাগে, হ্যাঁ ক্লাস 8-এ লাগে। যেমন ফিজিক্স ওইয়া যে মহাকর্ষ বিকর্ষ আছে না, ওখানের অঙ্কগুলো তো তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না। হ্যাঁ মহাকর্ষ বিকর্ষের অঙ্কগুলো সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। লেখা শেষ সবার? শেষ, মুছে দিচ্ছি। হ্যাঁ তো লেখ না তাড়াতাড়ি, বসে আসো স্কুলে। যাদের শেষ তারা এর পরের অঙ্কটা, আচ্ছা দাঁড়াও আমাদেরকে ছোট্ট একটা কোয়েশ্চেন করবো। দেখি যাদের শেষ হয়েছে তারা বলো তো স্যার এটা চক্রবৃদ্ধি কি মূলধন, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত বলো তো? হ্যাঁ কি স্যার বলো, কোনটা এটা? চক্রবৃদ্ধি এটা মুনাফা মূলধন তো আমি লিখি না, আমি চক্রবৃদ্ধি মূলধন লিখছি। কোথায় মুনাফা মূলধন লিখছে? ও শিট, এটা মুছে দাও। চক্রবৃদ্ধি মূলধন হবে, হ্যাঁ ভুলভাবে লিখছে, চক্রবৃদ্ধি মূলধন হবে। থ্যাংক ইউ। মুনাফাটা কি জন্য লিখছে যে ওই বলতে বলতে মুখে মুনাফা বলতে বলতে এটা লিখে ফেলছে, চক্রবৃদ্ধি মূলধন। ঠিক আছে আচ্ছা, এবার একটা বিষয় দেখো, ওই সূত্রটা একটু ঠিক করছো, আমি ভুলবশত মুনাফাটা লিখে দিছি। আচ্ছা যাক, এবার আমার এটা তো চলে গেছে। আচ্ছা যাক দরকার নাই, তোমাদের নিশ্চয়ই এখন বুঝতে পারতেছো। তোমাদেরকে যদি আমি বলি একই কোয়েশ্চেনে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে, মুনাফা কত হবে বলো তো? 2648। নাকি তোমার মূল ইয়া কত ছিল? মূলধন ছিল 8000, আর চক্রবৃদ্ধি মূলধন ছিল কত? 10648। তাহলে আমার মুনাফা কত হবে? চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধনটা বিয়োগ করে দিব, বাস শেষ। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। এবার 8 নাম্বারটাতে আসো। 8 নাম্বারে কি বলছে দেখো, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, এটার মানে তো তোমাদেরকে অনেকবার বলছি, মুনাফা হার 5000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এটা আরো সোজা। কিরকম দেখো, তুমি তো সরল মুনাফা বের করতে পারবা ইজিলি, আই ইকুয়াল টু পিআর বের করে ফেলছো সরল মুনাফা, কেমন? এরপরে তোমার চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। মনে আছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা দেখো তো, চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন। ঠিক আছে, তো ওখান থেকে কি বেরিয়ে যাবে? চক্রবৃদ্ধি মুনাফাটা বেরিয়ে যাবে। তারপর চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাটা বিয়োগ করে দিলে আনসার শেষ। মানে পার্থক্য বের করতে বলছে না, মানে বিয়োগ করে দিবা। তাহলে আসো একটু করে দেখাই এটাকে। হ্যাঁ এটা করে দেখাই, আসো। তাহলে তোমাকে আর ইকুয়াল টু কি দিছে? 10%।
পি ইকুয়াল টু কত? মূলধন 5,000 টাকা, এন ইকুয়াল টু কত? 3 বছর। হ্যাঁ, দেখো আমাকে দেখি স্যার তুমি বলো তো, প্রথমে আমরা কি বের করবো? স্যার ওর কথাটা একটু ভালো করে শুনবা, যদি সে বলতে পারে তাহলে এটা বাড়ির কাজ থাকবে, এটা খুবই সহজ একটা অঙ্ক। কেমন? দেখো, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, তার মানে মুনাফার হার আছে, মূলধন আছে, সময় আছে। তো তুমি সরল মুনাফা বের করতে পারবা না? আচ্ছা, এটা ভাঙতাম, এটা তো ইজি ভাঙাটা, তোমরাও পারবা। দেখি তোমরা আমাকে বলো, সরল মুনাফা তুমি বের করতে পারবে না, কি সূত্র? ইকুয়াল টু পিআরএন। হ্যাঁ, এই সূত্র দিয়ে আমরা সরল মুনাফাটা বের করে ফেলবো, এখানে মানগুলো বসাই দিব। কতদূর পারবি? এরপরে লিখিস না। এরপরে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি? এটা তো ধরো তুমি বের করছো। এরপরে চক্রবৃদ্ধি কি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি বলো? হ্যাঁ, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস সি। দেখো তো তোমার কাছে সব মান আছে কিনা? পি এর মান আছে, আর এর মান আছে, এন এর মান আছে, পি এর মান আছে। তো ক্যালকুলেশন করে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে পারবা না? বের করলা, করার পরে বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত। ধরো তোমার এটার মান আসছে 100, এটার মান আসছে 200, আমি এমনিতেই লিখতেছি 200। এরপরে তোমার পার্থক্য কত হবে বলো তো? 100। পারবা? তাহলে বাড়ি কাজ করা যাবে না? সুন্দর করে এটা বাড়ি কাজ করে নিয়ে আসবে। এরা কারা? না, দরকার নাই। শেষ? বাড়ি কাজ করতে পারবি তো? আচ্ছা, এটা এটা ইজি না চ্যাপ্টারটা? তাহলে দেখো, একটা কাজ করো, 10 নাম্বারটা একটু পড়ে দেখো, পারবা কিনা বলো। ঠিক 8 নাম্বার অঙ্কের মতো। সবৃদ্ধি মূল মানে বুঝো? সবৃদ্ধি মূল মানে কি বলতো? সবৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি মূলধন। সবৃদ্ধি মূল মানে কি? সবৃদ্ধি মূল বলছে আর কি 10 নাম্বার বলছি, 10 নাম্বার। 9 নাম্বার পারবা না, 9 নাম্বার আমি করাবো, তোমরা 10 নাম্বারে যাও। কি বলো? ও তাহলে আমারটাতে একটু ভুল লিখছে, এই যে আমার এখানে, তাহলে এই যে 10 নাম্বারে 10 নাম্বারটা দিছে ও চক্রবৃদ্ধি মূলধন ও কি, আচ্ছা সমস্যা নাই, চক্রবৃদ্ধি মূলধন ও তারপরে কি লিখছে বলো তো? চক্রবৃদ্ধি মুনাফা। পারবা না? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানো, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানো, অটো। কারণ তুমি যখন চক্রবৃদ্ধি মূলধন পেয়ে যাবা, চক্রবৃদ্ধি মূলধন থেকে কাকে বিয়োগ করবা? মূলধন বিয়োগ করলে কি পেয়ে যাচ্ছে? মুনাফা পেয়ে যাচ্ছে। অয়েন না কিচ্ছু বুঝোস নাই? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া না, দাঁড়া, তুই কি বুঝোস নাই আজব তো। অয়ন, এটা তো মান সমান ডুবাই দাও। শতকরা বার্ষিক এত টাকা চক্রবৃদ্ধি মুনাফায়, তাহলে তোমাকে মুনাফার হার আর কত দিছে? 8.5%, মানে 50%, রাইট? এটার অর্থ কি? 8.0 ডিভাইডেড বাই 100, ধরো এতটুকুতে থাক। আর কি দিছে বল? আসল দিছে, গুড। কত টাকা বল? 10,000 টাকা। তারপর আর কি দিছে? এন 2 বছর। তো তোকে বলছে সব চক্রবৃদ্ধি মূলধন বের করতে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার। সব মান আছে কিনা? লসাগু করতে জানিস কিনা? তাহলে এখান থেকে মানটা বের করতে পারবি, চক্রবৃদ্ধি মূলধন। এবার তোর কাছে কি মূলধন আছে? চক্রবৃদ্ধি মূলধন আছে। চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি মূলধন বিয়োগ করিস কি পাবে? চক্রবৃদ্ধি পুরাটা বল।
তো ওই শেষ অঙ্ক কি বুঝোস না রে? দেখছিস পারবি? এখন দেখো ক্যালকুলেশনটা তোমার উপরে, তুমি ক্যালকুলেশন করতে পারছো কিনা। না পারলে আমি করাই দিব, পারলে তো অসাধারণ, কারণ এগুলো সহজ ক্যালকুলেশন। হ্যাঁ, 9 নম্বরে আর দাও। 9 নম্বরে আর দাও। হ্যাঁ, দিছো আর দিছো, গুড। দেখো 9 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের করা লাগবে। হ্যাঁ, নয় নাম্বার ইম্পর্টেন্ট বলছি করবি, ইম্পর্টেন্ট বলছি মানে করতে হবে। যেগুলো দাগাই দিছি সেগুলো তো এসডাব, তবে ওখান থেকে একটা সৃজনশীল আমি করাই দেব। এটার আর পরের ক্লাস নাই, এটা একটা ক্লাস, মানে এই চ্যাপ্টারের একটাই ক্লাস, বাকি সৃজনশীলগুলো তোমরা করবে। হ্যাঁ, ওইটা 10:30টায় সময় আছে, সমস্যা নেই, শেষ করি তো, আর বেশি নাই তো, আর 2-3টা অঙ্ক আছে যে। হ্যাঁ, 2-3টা অঙ্ক আছে তো, আর একটা সৃজনশীল ওখান থেকে দেখাই দিলে শেষ। আসো এটা একটু করি। একই হার মুনাফায়, মানে কি মুনাফার হার সেই কোন মূলধনের, মুনাফার হারও জানি না, মূলধনও জানি না, 1 বছর আনতে মানে 1 বছর পরে, 1 বছরের অন্তে মানে 1 বছরের শেষে, 1 বছর আনতে মানে কি 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, 2 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা হলে মূলধন কত? ঠিক আছে না? তাহলে আমরা কি কি জানি না? মুনাফার হারও জানি না, আসলে জানি না। তাহলে আমরা দুটোটাই কি করে নিতে হবে? ধরে নিতে হবে। ধরে মুনাফার হার আচ্ছা, এত প্যাটার প্যাটার করতেছে এটাকে দেখি তো। ওমা 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 ওমা। কেমন আছো? কেন বলো? ও থ্যাংক ইউ স্যার, আমি খুবই খুশি হয়েছি। আমি চিন্তা করতেছি কে কথা বলতেছে, একটু দেখে যাই, এই জন্যই আসছি। ক্লাস নিচ্ছি বলতে আজকে তো কয়েকজনের একটু বাড়তি সিলেবাস আছে, ওদেরকে একটু শেষ করে দেওয়া আর কি। বন্ধ তো গতকাল থেকেই শেষ। হ্যাঁ, আবি স্যার আসবে, ঠিক আছে তুমি বসো। ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ, দেখো না মেয়েরাজ যা এখানে ডিস্কো ডিস্কো করতেছে। তুই তুই এই বসো। মেয়েরাজ ক্লাস না করে ডিস্কো, পরীক্ষার সময় দেখবি তো। দেখো মুনাফার হার সমান আর, হ্যাঁ তাহলে দেখো মুনাফার হার হচ্ছে আর, এখানে আরেকটা কি দিচ্ছে, মূলধন সমান, মূলধন ইকুয়াল টু কত? P। প্রথম ক্ষেত্রে দেখো 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন না, তো প্রথম ক্ষেত্রে স্যার চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা বলো তো। P ইন্টু, আচ্ছা দাঁড়াও আমি একটু করে এটা লিখি। আমরা জানি, আমরা না একটু লিখে দিই না, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, কেমন লিখলে লিখতে পারো, না লিখলে স্যার চক্রবৃদ্ধি মূলধন সমান P ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, টাকা না এটা। হ্যাঁ, শর্ত মতে কি লিখতেছি খেয়াল করো, এই কথাটা একটু খেয়াল করতে হবে। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত, মানে প্রথম বছর শেষে প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত দিছে?
তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1, সময় হচ্ছে 1 বছর, প্রথম বছর, ইকুয়াল টু কত বলো তো? 6500। ক্লিয়ার কিনা এটা? সুতরাং পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল টু 6500। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। ঠিক আছে, একটা তো বুঝে গেছো, একটা অংশ। আবার আর একটা কথা বলছে, কি বলছে দেখো, আবার স্যার উপরে একটা কথা বলিও না, আবার বলতেছি। ওমা, একটা লেখা না লেখা তো সেম কথা, এক থাকা না থাকা তো সেমই। হ্যাঁ, আচ্ছা আবার দেখি জারিন বলেন তো স্যার, পি ইন্টু 1 প্লাস আর হোল কি হবে? স্কয়ার না? কারণ দ্বিতীয় বছর শেষে বলছে, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। দেখো 2 বছরান্তে মানে 2 বছর শেষে, 2 বছরান্তে মানে কি 2 বছর শেষে, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, রাইট? ইকুয়াল টু কত টাকা বলো তো? 6760। 2 নাম্বার সমীকরণ। আমার এই দুইটা কথা বুঝছো কিনা বলো? কোনো ডাউট নাই এখানে, কোনো প্রবলেম নাই। আমরা জাস্ট প্রশ্নে যেরকম বলছে ওরকম লিখে দিছি। ঠিক আছে, জানেন লিখেও না, এখন লেখার টাইম পাওয়া। দেখো আমাদেরকে কি বের করতে বলছে? মূলধন বের করতে বলছে না? এখন আমরা কি করব দেখো, এই জায়গাটাতে আমাদের কোনো ওয়ে নাই আসলে, কোনোভাবে যে এখান থেকে কোনো একটা, এখানে 2টা অজানা মান আছে, এখানেও 2টা অজানা মান আছে, কোনোভাবে যে একটা মান বের করবো সুযোগ নাই। তা এখন আমরা কি করব? আমরা করব কি, এখানের মধ্যে বড় কোনটা বলো তো? নিচেরটা। তাহলে 2 নাম্বার সমীকরণ ডিভাইডেড বাই কত নাম্বার সমীকরণ? 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করব। কেন? এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু না? কেন জানো? ভাগ করলে আমার পি কাটা চলে যাবে, কার মান বেরোবে? আর কি থাকবে? বাকি কি থাকবে? আর, মানে আরটা বাকি থাকবে। তার মানে বের করব কার মান? আর এর মান। আর যদি আর এর মান বের হয়ে যায়, আর এর মান কোথায় বসাই দিব? এখানে যদি বসাই দিই 1 নম্বর সমীকরণে, কার মান বেরিয়ে যাবে? শেষ অঙ্ক। কথা বুঝা গেছে? অথবা তুমি চাইলে আর এর মান এখানেও বসাইতে পারো, তোমার যেখানে সহজ লাগে। কথা বুঝা গেছে? তাহলে বুঝা যায়নি? এখন বুঝ। আচ্ছা দেখ না কেন করবি, এটা তো এখনই বুঝে যাবি। পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার না? আর এখানে পাচ্ছি পি ইন্টু কি 1 প্লাস আর। দেখো এদিকে খেয়াল করি, এদিকে 2 নাম্বারটা আগে, 6760 আর নিচে 6500। কেন ভাগ করছি এবার খেয়াল করো, পি কি কাটা চলে গেল। এখানে কয়টা 1 প্লাস আর আছে? স্কয়ার যেহেতু 2টা, এখানে কয়টা? একটা, তাহলে একটা একটা কাটা যাবে, আর একটা রয়ে যাবে। তাহলে কি বাকি আছে? 1 প্লাস আর বাকি আছে। স্যার ভাগ করে কত আসে দেখো তো ক্যালকুলেটর দিয়ে। এক দশমিক 0.04। সুতরাং তোমার আর ইকুয়াল টু কত হবে? 1.04 বিয়োগ 1, এটাই তো ঠিক না? তাহলে ইকুয়াল টু কত আছে? 0.04। দেখো আমি তো ক্যালকুলেটরের মাধ্যমে সরাসরি করছি, তোমরা চাইলে, অনেক টিচারে করে কি, অনেক টিচারে কাটাকাটি করাটা পছন্দ করে, তোমরা চাইলে কাটাকাটিও করতে পারবা তোমাদের ইচ্ছা। তো এটা তো গেল। এখন আর ইকুয়াল টু, তো তুমি তো কিসের মান পাইছো? আর এর মান। কারণ আর এর মানটা কোথায় বসাই দিব? এখানে বসাই দিলেই অঙ্ক শেষ। প্রথম সমীকরণে বসাইতে পারো, দ্বিতীয় সমীকরণে বসাইতে পারো, তোমার যেখানে মনে চায়। তাহলে আমি কেন ভাগ করছি বুঝছো? পি চলে গেছে, আর আছে। পার্সেন্টে নিয়ে যাওয়ার তো দরকার নাই। কেন দরকার নাই? যদি আমাকে আর এর মান বের করতে বলতো তাহলে আমি অবশ্যই কিসে নিয়ে যেতাম? মানে আনসার যদি আর এর মান বের করতে বলতো তাহলে আমি অবশ্যই শতকরাই নিয়ে যেতাম। কিন্তু আমাকে তো বের করতে বলছে কিসের মান? পি এর মান। তা আমি শুধু শুধু এটাকে পার্সেন্টে নিব কেন? কিচ্ছু করতে হবে না, জাস্ট আর ইকুয়াল টু 0.04 কোথায় বসাই দিব? 1 নঙে বসিয়ে। একই কথা, পি ইন্টু
1 প্লাস আর ইকুয়াল টু কত? 6500। আর এর মানটা বসাও। আর এর মান কত বলো তো স্যার? 0.04 ইকুয়াল টু 6500 বা 1.04 ইকুয়াল টু কত? 6500। সুতরাং পি ইকুয়াল টু কত হবে? 6500 ডিভাইডেড বাই, ভাগ করে দাও কত আসলে? 6250। এটা হচ্ছে তোমার আনসার। বুঝা গেছে কিনা বলো? হ্যাঁ, এটা তো লিখতে হবে মা। এরা কি বলো? কি বিশ্রী! এটা সবচেয়ে সহজ। অয়ন বুঝছিস এটা? তোমাদের সহজ লাগার জন্য আমি কাটাকাটিও করলাম না, বললাম যে ক্যালকুলেটরে ভাগ করে দাও। হ্যাঁ, কোনটা কি? আর ক্লাস আছে কিনা? হ্যাঁ, কেন করবে আর কি, আগে আগে করে ফেলবে। সেটা তো এখনো জানি না, দেখা যাক। করাইছি। হ্যাঁ হ্যাঁ, রিপিট দেখবি যেন, রিপিট দেখলে তো আছে, ক্লাস শেষ হলে দেখবি। আরেকবার বুঝাই তো, আরেকবার বুঝাই তো, আরেকবার রিপিট দেখলে তো হয়ে যাচ্ছে। একটু দ্রুত করো। তুই বুঝছিস? তুমি বুঝছো? স্কুলে করাইছে? স্কুলে এগুলো একটু করে পড়াবে, সূত্রগুলো দেখে আসতে বলবো, পরের দিন করবে। একদিনে শেষ করে চ্যাপ্টার। স্কুলের কাজ শুরু করতে একটা সার্টিফিকেট দেওয়া না, লেখা শেষ। দেখো এটা লাস্ট, তোমাকে কোয়েশ্চেন অনুযায়ী লাস্ট একবার বুঝাই দিচ্ছি। দেখো, ধরো একই হার মুনাফায় কোনো মূলধনের, তো তোমাকে একই হার মুনাফায় যেহেতু বলছে, তার মানে মুনাফার হারটা কত বলে দেয়া নাই।
আবার কোনো মূলধনে, তার মানে মূলধনটাও বলে দেয়া হয়। বলছে 1 বছর আনতে মানে 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এত টাকা, আবার 2 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এত টাকা। মূলধন কত? তো আমরা যেগুলো জানা নাই সেগুলো ধরে নিছি, মুনাফার হার আর মূলধন পি। তা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা একটু লিখছি, তোমার লিখতে ইচ্ছা না করলে লিখিও না, ঠিক আছে। শর্ত মতে 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1। 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,500 টাকা। 1টা তো আর লিখতে হয় না, এই জন্য 1টা আর লিখি নাই। এবার 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? সূত্র কোনটা? 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2। 2 বছর, তো এটা তো 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আবার এটা সমান তোমাকে, এটা সমান তোমাকে কোথায় দেওয়া আছে? এখানে দেওয়া আছে 6,060। এই জন্য আমি এটা ইকুয়াল টু কি লিখছি? 6,760। ঠিক আছে, এটা তো তোরা জানিস না, হ্যাঁ নাকি জানিস না? হ্যাঁ, দরকার হলে তোমার যদি অসুবিধা হয় তুমি প্রথমে লিখবা 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর। ঠিক আছে, তারপর লিখবা 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন সমান 1 প্লাস আর হোল স্কয়ার। তারপর লিখবা শর্ত মতে এত সমান এত, এত সমান এত। তা এত কথা লেখার দরকার কি, আমরা ডিরেক্ট এভাবে করে লিখে দিচ্ছি। ঠিক আছে, কথা বুঝা গেছে? তারপরেরটা তো বুঝতেছো, আমরা কি করলাম? 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার দিয়ে মানে বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করছি, ভাগ করে কার মান বের করছি? আর এর মান। এবার আর এর মানটা আমরা 1 নাম্বার অথবা 2 নাম্বারে বসাই দিলেই মূলধনের মানটা পেয়ে যাব। পারা যাবে? এবার আসো পরের অঙ্কটা। দেখো 12 নাম্বার, 11 নাম্বার অঙ্কটা আমি করাবো না, আমি জাস্ট বুঝাই দিব। হ্যাঁ, 11 নম্বর অঙ্কটা খুব সোজা, শেষ তো আরেকটা অঙ্ক আছে। ঠিক আছে, আমি কিন্তু যেগুলো আর দিছি এগুলো খুব ভালো করে খেয়াল করবা। হ্যাঁ দেখো, কোন না এটা না, এর পরেরটা 12 নম্বরটা। দেখো, কোন শহরের বর্তমান জনসংখ্যা, একটা কথা বলি, জনসংখ্যা কিন্তু সবসময় চক্রবৃদ্ধি হারে বাড়ে। জনসংখ্যা কি হারে বাড়ে? চক্রবৃদ্ধি হারে বাড়ে। সবসময় মনে রাখবা জনসংখ্যার অঙ্কগুলো কি দিয়ে করতে হবে? চক্রবৃদ্ধির সূত্র দিয়ে করতে হবে। জনসংখ্যার অঙ্কগুলো কি দিয়ে করতে হবে? চক্রবৃদ্ধির সূত্র দিয়ে করতে হবে, এটা মাথায় রাখবা। জনসংখ্যার অঙ্কগুলো কি দিয়ে করতে হবে? চক্রবৃদ্ধির সূত্র দিয়ে। তাহলে দেখো, কোন শহরের জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা কত? 64 লক্ষ। এখানে মোট জনসংখ্যার কথা বলছে না? মোট জনসংখ্যা আর মোট মূলধন কি কথা? একই কথা। তাহলে আমরা পি ইকুয়াল টু কত লিখবো? 64 লক্ষ। ঠিক না মনে হয় নাকি? 64 লক্ষ। ঠিক আছে, পি সমান এত জন নাকি? দেখো, মোট জনসংখ্যা, তা বলছে শহরটি জনসংখ্যা বৃদ্ধির হার হাজারে। স্যার জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু কোথায়? 100তে হিসেব করে না, জনসংখ্যা বৃদ্ধির হার হিসেব করে কততে? হাজারে। জনসংখ্যা বৃদ্ধিটা হিসাব করে কিসে? হাজারে। যেমন আমরা ওখানে শতকরা হিসাব করছি 100তে, মুনাফাটা হিসেব করছি কিসে? শতকরা 100তে। জনসংখ্যাটা হিসাব করবে কিসে? হাজারে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার তোমরা কি লিখবা? বাংলায় জনসংখ্যা বৃদ্ধির হার, তারপর এখানে জনসংখ্যা পি ইকুয়াল টু, ঠিক আছে, আর ইকুয়াল টু কত বলো তো? 25 ডিভাইডেড বাই কত? 1000। না 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 না, এখানে পার্সেন্ট দিয়ে প্রকাশ করতে পারবো না। পার্সেন্ট মানে তো শতকরা, এখানে পার্সেন্ট দিয়ে প্রকাশ করা যাবে না। তাহলে হাজারে কত? 25। ঠিক আছে, তাহলে হার কত হবে? 25 ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, এটা বুঝা গেছে? হ্যাঁ, তোমায় কি বের করতে বলছে? 2 বছর পরে জনসংখ্যা কত? তাহলে n ইকুয়াল টু কত? 2 বছর, রাইট? 2 বছর পর জনসংখ্যা কত? এটা কিসের সূত্র?
চক্রবৃদ্ধি এই মুনাফা। মুনাফা নাকি মূলধন? মূলধন। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র মানে 2 বছর পর জনসংখ্যা কতটুকু হয়েছে, বেড়ে তেড়ে একদম সবাই মিলে কত হয়েছে, বাচ্চা কাচ্চা সহ যতগুলো বাড়ছে সবগুলো মিলা কত হয়েছে, এটা কি চক্রবৃদ্ধি মূলধন। মূলধনের সূত্র। সুতরাং জনসংখ্যা এটা তো আমরা ছাড়া আর কোনো দেশ হতে পারে না। জনসংখ্যা ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার কি এন। 2 লিখে দাও, আগে এন লিখি কেমন, তাও পরে মান বসাই। পি এর মান কত? 6 4 0 0 0 ইন্টু আর এর মান কত স্যার? এখানে একটু কাটাকাটি করে দিলে ভালো হতো না, ছোট হয়ে যেত। 40 মনে হয় না, 1/40 হোল 2 6 4 0 0 0 0 0 5টা 40 40 যোগ কত 1 উপরে কি স্কয়ার 64 0 0 0 0 0 41 ডিভাইডেড বাই কত 40 হোল স্কয়ার। নিশ্চয়ই ভাগ, এই যে ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটা তোমরা জানো। জনসংখ্যা সমান এখানে এত জন লিখো, সমস্যা নাই, এত জন। অবশ্য জনসংখ্যা লিখলে সেখানে জন লিখতে হয় না, তোমাদের ইচ্ছা লিখলে লিখতে পারো, এমন কোনো জটিলতা নাই। কত বলো তো? কত আসছে সংখ্যা বলো, না না সংখ্যা বলো, সংখ্যা বলো। 6 7 কয়টা শূন্য কিংবা কি 2 4 3টা শূন্য, ঠিক আছে তো? যা আসছে 67,24,000, ঠিক আছে তো? আগে আগে 64 লক্ষ ছিল, এখন 67,24,000 হয়েছে। তার মানে জনসংখ্যা কতদূর বাড়ছে? কতদূর বাড়ছে বোঝা যাচ্ছে। আচ্ছা জনসংখ্যা কত বাড়ছে সেটা কিভাবে বের করবো? এটা থেকে ওটা বিয়োগ করে দিব, বাস শেষ তো। তার মানে তোমার অ্যান্সার কত জন? অ্যান্সার হচ্ছে 24,000 জন। অ্যান্সারে লিখবা। জনসংখ্যা তো এখানে বের করছো, জনসংখ্যা কত? জনসংখ্যা হচ্ছে এত 67, তোমার জনসংখ্যা হয়েছে 2 বছর পরে কত 67,24,000, তাহলে আনসার হচ্ছে 67,24,000। থাকে না অবুক? বাংলাদেশের জনসংখ্যা কত জানো তুমি? কি 16 কোটি? বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি হবে। বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি হবে। 30 কোটি অবুক? 30 কোটি হবে না, ধরো এমনিতে গভর্নমেন্ট বলে 18 কোটির মতো, তবে জনসংখ্যা একটু বাড়তি বাংলাদেশ। আচ্ছা আর যাবে না, চিন্তা করিস না, বাড়বে যে একটু দেখ কোথায় পি ইকুয়াল টু এত জন লিখছে, সমস্যা নাই লিখো, প্রবলেম নেই। এগুলো নিয়ে এত জটিলতা হবে না। কেন বেশি ঠান্ডা লাগতেছে? কই আমার থেকে তো গরম। এখন রুম টেম্পারেচার কত দেখি দাঁড়াও। এগুলো তেমন জটিলতা নাই। হ্যাঁ, জনসংখ্যা অনেকে এখানে জন দেয়, অনেকে দেয় না। জনসংখ্যা সমান এত, অ্যান্সার হচ্ছে এত জন। স্যার দেখি তো, এখনো আমাদের রুমের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ 24। না না, মানে এসিতে কুলিং আছে সর্বোচ্চ 24, তারপর নামতে নামতে 16 পর্যন্ত আছে।
ষোলো দিলে তো এরপরে আর নাই কেন? হ্যাঁ, এরপরে আর নাই কেন? এরপরে আর নাই মানে মানে এর নিচে কেন নাই স্যার? ওর সীমাবদ্ধতা যতটুকু আর কি। সেদিন আমি আর বড় হয়ে যাবো। দেখে ফেল, এটা কি বুঝা গেল? তাহলে জনসংখ্যা, মোট জনসংখ্যা বের করতে বললে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ব্যবহার করব। মোট জনসংখ্যা বের করতে গেলে কিসের? চক্রবৃদ্ধি মূলধনের। ঠিক আছে, পারবি না? এখনো বুঝছ নাই? তোরা সবাই বুঝছিস তো? রোদ্দু বুঝছিস তো? দা তুই বুঝছিস তো? হ্যাঁ, তাহলে এবার লাস্ট অঙ্ক, সর্বশেষ। আর একটা অঙ্ক বুঝাই দিব, তারপর ছুটি। হ্যাঁ, ওটা বুঝাই দিব। এখন এটা করাই আগে একটু 12 নাম্বারটা করাই। হ্যাঁ, 12 নাম্বার করানোর আগে দুইটা অঙ্ক আর দাও, এগুলো তোমরা বাড়ির কাছে। 13, 14 বাড়ির কাছে। হ্যাঁ, পারবা না কেন? আমার মনে হয় পারবা, প্রবলেম হবে না, এগুলো সহজ তো স্যার। ভালো ভালো, তোমরা অনেক ভালো। 13, 14 পারবা। পারবা না, এখানে সরল মুনাফা আছে, চক্রবৃদ্ধি মুনাফা আছে, একসাথে দিচ্ছে আর কি। দুইটা করে নিবা। লাস্ট ওয়ান, আসো কোনটা যে 12। এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, 12 নম্বর অঙ্কটা। এটা আর দিয়ে রাখতে পারো, করে যাবো। হ্যাঁ, 12 শেষ। লাস্ট ওয়ান, কোথায় সবগুলো দিচ্ছি? কে? 12। হ্যাঁ, গুড, ঠিক আছে। দেখো লাস্ট ওয়ান, তোমাদের সৌভাগ্য, অঙ্ক শেষ, চ্যাপ্টার শেষ। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে, ঋণদান সংস্থা মানে কি? লাভ দেয় আর কি। ঋণদান সংস্থা হচ্ছে, সরি, ঋণদান মানে তোমাকে লোন দেয়। হ্যাঁ, ব্যাংক থেকেও দেয়। ঋণদান সংস্থা ব্যাংকও হতে পারে, ঠিক আছে? তাহলে এক ব্যক্তি ঋণদান সংস্থা থেকে বার্ষিক এত % চক্রবৃদ্ধি মুনাফায়, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার হার তোমাকে দেওয়া আছে। তারপরে এত টাকা ঋণ নিলেন, তাহলে ঋণের পরিমাণ কত? 5000 টাকা। প্রতি বছর শেষে, মানে এক বছর শেষ করে করে, এক বছর শেষে, প্রতি বছর শেষে 2000 টাকা তিনি কি পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? কারণ তুমি যখন বছর বছর ঋণ পরিশোধ করবা, তোমার ঋণের পরিমাণ তো কি কমে আসবে, স্বাভাবিক। তুই আমার কাছ থেকে যদি 10,000 টাকা লোন নেস, প্রতি বছর বছর করে যদি আমাকে 2000 টাকা করে দিতে থাকিস, ঋণের পরিমাণ কমবে না? তাহলে অঙ্কটা খুবই সোজা, একটু খেয়াল রাখবা। জাস্ট দেখো কি বলছে এখানে। মা, এটা কি কালার আবার? এখানে এটা মেয়েদের পছন্দের কালার। একদম না, না দেখি মাঝে মাঝে আগে ছিল না। আচ্ছা, পিঙ্কিশ পিঙ্কিশ। আমি গতকালকে ইয়া দিলাম যে ওরকম, মানে ওই ফাইল দিলাম যে একটু এরকম না, সুন্দর ফাইলটা। দেখো এত % চক্রবৃদ্ধি মুনাফায়, এখানে চক্রবৃদ্ধি মুনাফার হার, চক্রবৃদ্ধি মুনাফার, তোমরা লিখে ফেলো, এগুলো বুঝবা। মুনাফার হার আর ইকুয়াল টু কত? 8%, 8/100। একটু ছোট করে ফেলি এটাকে, 4 দুগুণে 8, 4 25 কত? 100। তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি 25/2। এত টাকা ঋণ নিলেন, তাহলে এখানে যে টাকাটা সে ঋণ নিছে সেটাকে আমরা মূলধন হিসেবে দেখাবো, পি হিসেবে দেখাবো। কি হিসেবে? পি। তাহলে ঋণের পরিমাণ, ঋণের, এটা ঋণের পরিমাণ ও দিছি তো, তোমরা খেয়াল করো নাকি?
ঋণের পরিমাণ পি ইকুয়াল টু কত 5000 টাকা। লিখতে গিয়ে কি হচ্ছে আচ্ছা দেখি প্রথম বছর শেষে পি ইকুয়াল টু কত, ও সরি, প্রথম বছর শেষে এন ইকুয়াল টু কত। আচ্ছা আমরা এই প্রথম বছর শেষে কথাটা না লিখি, ডিরেক্ট কি এন ইকুয়াল টু কত 1 বছর। তাহলে স্যার আমাকে কেউ একজন বলো তো 1 বছর শেষে দেওয়াই তো হুম না প্রতি বছর শেষে এত টাকা ঋণ পরিশোধ করে, তো প্রথম বছর শেষে মোট ঋণের পরিমাণ কত আসবে? এটা কিভাবে লিখবো প্রথম বছর শেষে? না 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 বুক না, আমি লিখতেছি, তোমরা এটা লিখে ফেলছো? ও আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমি একটু করে চিন্তা করি। তো এইভাবে লিখি, চক্র বৃদ্ধি হারে প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি হারে ঋণের পরিমাণ। সুন্দর কথা, ঋণের পরিমাণ সূত্র কোনটা মনে আছে? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে পি এর মান হচ্ছে আমার কত 5000, 1 আর এর মান কত 2/25, এন এর মান কত 1টা লিখতে হবে। আচ্ছা লিখি কি হবে, রোদ্দুর যে কিছু নবুঝ যে হ্যাঁ হ্যাঁ 1 বছর শেষে চক্রবৃদ্ধি হারে ঋণের পরিমাণ। ঋণের পরিমাণ কি হারে বাড়ে? চক্রবৃদ্ধি হারে। তো স্বাভাবিকভাবে সূত্র কোনটা? চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা, তো ওইটাই লিখছি। আচ্ছা ইকুয়াল টু, স্যার একটু খেয়াল করো, 5000 লসাগু নাও কত 25, তাহলে 25 প্লাস কত 2, একটা লিখতে হবে না, 5000 ইন্টু 27 বাই কত 25 না, নিয়ে করে ফেলো ক্যালকুলেশন। এত টাকা কত আসছে বলো? 5400। আচ্ছা সে কত টাকা পরিশোধ করে? কত টাকা পরিশোধ করে? না না প্রতি বছর শেষে কত টাকা পরিশোধ করে? হ্যাঁ 2000। তাহলে 5400 মাইনাস কত 2000 টাকা, রাইট? সমান কত? ও কাছে আর কত টাকা ঋণ থাকবে? 3400 টাকা। এটা বুঝছো কিনা বলো? এতটুকু পর্যন্ত বুঝে ফেলো, বুঝে লিখে ফেলো। না আরো আছে, দ্বিতীয় বছর শেষে বলছে যে তুমি তো প্রথম বছর শেষে তার কাছে কত টাকা ঋণ আছে সেটা বের করছো। দেখি এবার অয়নকে জিজ্ঞেস করবো। ওরা না বলছে 5400 আসছে। হ্যাঁ কেন? না না তোমাকে বলছে যে এটা তো তোমাকে, তুমি ঋণ করছো যে 5000 টাকা, ধর তুমি আমার কাছ থেকে 5000 টাকা ঋণ করছো, তো তুমি যে আমার কাছ থেকে ঋণ করছো, তো আমি লাভ নিব না, আমি তো চক্রবৃদ্ধি হারে লাভ নেব, রাইট? তাহলে 1 বছর শেষে তোমার মোট কত টাকা আসছে? তোমার 1 বছর শেষে আমাকে দিতে হবে কত টাকা? 1 বছর শেষে আমাকে দেওয়ার পরিমাণ আসবে 5400। এই 5400 টাকা থেকে তুমি বছরে বছরে শোধ করতেছো কত টাকা করে? 2000 টাকা করে। তাহলে 2000 টাকা কি আমাকে দিয়ে দিছো, তাহলে আমি আর কত পাবো 1 বছর শেষে? আমি আর কত পাবো 3400 টাকা। না তোমাকে 2 বছর শেষে বের করতে বলছি, দ্বিতীয় বছর শেষে। তুমি প্রথম বছর শেষে আমি আর কত টাকা পাবো? স্যার এটা বুঝছো? তাহলে প্রথম বছর শেষে আমি তোমার কাছ থেকে
পাবো যে 3,400 টাকা, কিন্তু আমাকে কোয়েশ্চেনে বলছে কি দ্বিতীয় বছর শেষে। এখানে বেশি ঠান্ডা লাগতেছে, তাহলে ওই ওই 3 নাম্বারটাতে চলে যাও। আর যেতে হবে না, আরো একটা অঙ্ক আছে তো। না আমার লাগতেছে না। দ্বিতীয়, আচ্ছা দেখি এবার কার বুদ্ধি আছে, আমি একটু তোমাদের জাজ করব। দ্বিতীয় বছর শেষে আমার ডিরেক্ট লিখে দিব চক্রবৃদ্ধি হারে। স্যার এখন আমি তো তোমার কাছ থেকে কত টাকা পাবো? 3,400 টাকা। তা এখন তোমার মানে তুমি আমাকে যে লাভ, তোমার কাছ থেকে আমি যে লাভটা নিব সেটা কত টাকার উপরে বেস করে বাড়বে? কত টাকার উপর বাড়বে? 5,400 নাকি 3,400? আমি তো তোমার কাছে পাবো যে 3,400 টাকা। এটার উপরে তো কি সুদ বাড়বে, এটার উপরে তো কি আমি ইন্টারেস্ট পাবো। কোনটার উপরে? নাকি আমি 5,000 টাকা তোমাকে আগে দিছি যে সেগুলোর উপর বাড়বে? এটা তো কখনোই পসিবল না, কারণ তুমি তো আমাকে কত টাকা দিয়ে দিছো? 2,000 টাকা দিয়ে দিছো। তা আমি আর পাবো যে কত টাকা? 3,400 টাকা। তাহলে এবার ইন্টারেস্ট বাড়বে কার উপরে? 3,400 টাকার উপরে। তার মানে এক্ষেত্রে এখন মূলধন কত? দ্বিতীয় ক্ষেত্রে মূলধন। তাহলে তোমরা যদি সুন্দর করে লিখতে চাও দ্বিতীয় ক্ষেত্রে দিয়ে লিখবা, দ্বিতীয় ক্ষেত্রে বা ঋণের পরিমাণ পি ইকুয়াল টু কত? 3,400 টাকা। মুনাফার হার তো সেম থাকবে। এবার বলো আমি সময় কত? এন ইকুয়াল টু কত? 2 বছর? 1 বছর। কেন? 1 বছর তো বেরিয়ে গেছে, বাকি আছে আর কয় বছর? 1 বছর। সেটা আবার কত টাকার জন্য? 3,400 টাকার জন্য। এটা মাথায় রাখতে হবে। যদি তোমাকে তৃতীয় বছর শেষে বলতো তাও ওখানে গিয়ে আবার 1 বছর না, বছর বছর পরে। এটা 1 বছর পর পর তুমি আমাকে টাকা দিয়ে দিচ্ছ তো। 1 বছর পর পর তুমি আমাকে 2,000 টাকা করে দিয়ে দিচ্ছ না? হ্যাঁ না না, কথা বলি, আমি এদের কথা বলি। হ্যাঁ তুমি যদি 2 বছর পরে ঋণ পরিশোধ করতা, 2 বছর পর, তুমি তো বছর বছর পরিশোধ করতেছো, এই জন্য প্রত্যেক ক্ষেত্রে এন এর মান কত? যদি তোমাকে ডিরেক্ট বলতো যে তুমি 2 বছর পরে পরিশোধ করবে, তখন এন এর মান কত? ঋণের পরিমাণ সত্যি 5,000 হয় না? বলে 5,000। তুমি ঋণের পরিমাণ ছিল 5,000, কিন্তু তুমি তো 1 বছর পরে আমাকে কত টাকা দিয়ে দিছো? 2,000 টাকা পরিশোধ করে দিছো। তাহলে আর ঋণ কত আছে তোমার? তোমার আর ঋণ কি আগের মতো থেকে যাবে? তাহলে ঋণ আছে আর তোমার কত? 3,400 টাকা। এখন এটার উপরে আমি কি পাবো? ইন্টারেস্ট পাবো। নাকি 5,000 আগেরটার উপর ইন্টারেস্ট পাবো? অবুক, তুই তো মরে যাবি, তোর টাকা তার শেষ হবে না জীবনও, তুই আমাকে 2,000 টাকা শুধু দিতেই থাকবি, তোর আর যে 5,000 টাকা আমাকে দিছিস সে ঋণ আর শেষ হবে না জীবনে। তো তুমি আমাকে 2,000 টাকা দেওয়ার পরে আর তোমার ঋণ আছে কত? 3,400 টাকা। ঠিক আছে, এবার 3,400 টাকা থাকার আরো 1 বছর পরে গিয়ে তুমি আমাকে আরো কত টাকা দিবা? আরো 2,000 টাকা দিবা। তাহলে তোমার ঋণ আরো কমে যাবে, ঠিক না? তাহলে সময় 1 বছর। সুতরাং এবার লিখো দ্বিতীয় বছর শেষে, স্যার অঙ্কটা কিন্তু ভালো করে বুঝবা, দ্বিতীয় বছর শেষে চক্র বৃদ্ধি হারে ঋণের পরিমাণ পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার কি এন। পি এর মান হচ্ছে 3,400, আর এর মান 2 বাই কত? 25, এন এর মান হচ্ছে কত? 1। কত আছে দেখো তো? যা তুই বুঝিস নাই? 3,672।
72 টাকা। শেষ। হ্যাঁ ম্যাথ শেষ। তাহলে 5 নম্বরটা বুঝে যাবে। সুতরাং অবশিষ্ট ঋণ, স্যার অবশিষ্ট ঋণ কত? তো মাথা 3672 মাইনাস কত? তুমি দ্বিতীয় বছর শেষে আমাকে আর কত টাকা দিবা? 2000 টাকা দিয়ে দিবা না? তাহলে আর বাকি ঋণ কত থাকবে 2 বছর শেষে? 1672 টাকা। ঠিক আছে? তাহলে 5 নম্বরটা বুঝে যাবে। তুমি তো বছর বছর আমাকে কত টাকা করে দিয়ে দিচ্ছ? 2000 টাকা করে দিয়ে দিচ্ছ। 2000 টাকাটা বিয়োগ করতে হবে না? তৃতীয় বছর শেষে যা আসে তা শেষ করে দিবা। তৃতীয় বছর পরে, স্যার যদি তৃতীয় বছর পরে বলে তাও এন এর মান কত হবে? একই হবে, কারণ তুমি বছর বছর পরিশোধ করতেছো। প্রত্যেক বছর বের করে বিয়োগ দিয়ে দিবা, বাস। প্রত্যেক বছর বের করে কি করবা? বিয়োগ দিয়ে দিবা। 2000 টাকার চেয়ে কম আসে, তখন যা আছে সেটা পরিশোধ করে দিবা। তুমি কি বাড়তে দিবা তাকে? বলবো যে অবশিষ্ট এত টাকা আছে, এত টাকায় পরিশোধ করে দিবে। শেষ তো ক্লাস। এখন এটার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলো তো স্যার, একটু বলো। যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে প্লিজ একটু বলো। অয়ন, কোয়েশ্চেন আছে কিনা তোর? হ্যাঁ, না না, মন থেকে বল। হ্যাঁ বলো। তুমি চক্রবৃদ্ধি ঋণের পরিমাণটা বের করে বছর শেষে কত টাকা পরিশোধ করে দিচ্ছ? 2000 টাকা। তাহলে অবশিষ্ট যেটা থাকে, এবার ওইটার উপরে আমি কি পাবো? ইন্টারেস্ট পাবো। যে আগে যেটা ছিল সেটার উপর না, কারণ ওখান থেকে তো তুই আমায় কি পরিশোধ করে দিয়েছিস 2000। তাহলে বাকি যেটা আছে সেটার উপরে কি আসবে? ইন্টারেস্ট আসবে। সেটার উপরে 1 বছর পরে আবার যেটা আসবে চক্রবৃদ্ধি মূলধন, সেটা থেকে আবার কত টাকা আমাকে পরিশোধ করবি? আবার 2000 টাকা পরিশোধ করবি। বাকি আছে কোনটা? এটা হচ্ছে অবশিষ্ট ঋণ। ঠিক আছে না? গিয়ে দরকার হলে আরেকবার দেখে নিবি, কোনো সমস্যা নেই। পারবি? শেষ, আমাদের চ্যাপ্টার শেষ। যে দুইটা আমি আর দিছি লাস্টের সৃজনশীল, সেগুলো তোরা পারবি। কেন পারবি? কারণ ওই টাইপসের সৃজনশীল আমরা কোথায় করছি? শীটে করছি। আর ওখানে যদি চক্রবৃদ্ধি মূলধনের অঙ্ক থেকেও থাকে, সেগুলো একদম ইজি, তোমরা পারবা। ঠিক আছে? জাস্ট একটা ছোট্ট অঙ্ক তোমাদেরকে বুঝাই দিই, আর 5 মিনিট আছে, 5 মিনিটেই চ্যাপ্টার ক্লোজ। কোনটা স্যার? এটা কোনটা? 5 নাম্বার। এটা কিন্তু সুন্দর, এটা একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এটা ভালো, এটা পরীক্ষায় দিব আমি কনফার্ম। আমি কনফার্ম পরীক্ষায় দিব। কিন্তু স্যার এটা শুধু ক খ, গটা কোথায়? দেখা যাচ্ছে না। মনোয়ারা, মনোয়ারা, মনোয়ারা আপা কি বলছে এটা দেখি, একজন পড়ো তো। এটা কি? তাহলে সে 2 বার ঋণ দিছে। দেখো এই ভালো করে খেয়াল করো। মনোয়ারা তার পারিবারিক প্রয়োজনে 6% হারে X টাকা আর 4% হারে Y টাকা ঋণ। মোট এত টাকা ঋণ নিলে বছর শেষে এত টাকা মুনাফা শোধ করলো। মোট কত টাকা ঋণ নিছে? দুটোটা মিলে ঋণ নিছে কত টাকা? 56,000 টাকা। আর বছর শেষে কত টাকা মুনাফা পরিশোধ করে? হ্যাঁ, দেখো এবার বলছে সম্পূর্ণ ঋণের উপর, সম্পূর্ণ ঋণ ওর মোট ঋণ কত? 56,000। সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত? এটা কে কে পারবা? হাত তুলো। এটা সবচেয়ে সোজা। সম্পূর্ণ ঋণের উপর, সম্পূর্ণ ঋণ মানে কত টাকা? সম্পূর্ণ ঋণ মানে কত টাকা? 56,000 টাকা। মানে তুমি আমার কাছ থেকে কত টাকা ঋণ নিছো? ধান নিছো কত টাকা? কত টাকা ধান নিছো? 56,000 টাকা। তাহলে সম্পূর্ণ ঋণ, সম্পূর্ণ ঋণ হচ্ছে 56,000, অর্থাৎ P ইকুয়াল টু কত? তারপরে বছর শেষে, সরি, সম্পূর্ণ ঋণ 5% মুনাফা, তাহলে মুনাফার হার কত? 5% ইকুয়াল টু 1/20।
বার্ষিক মুনাফা, তার মানে n ইকুয়াল টু কত, 1 বছর। i ইকুয়াল টু PRN CC। এটা পারবো না বলছো? পারবো বলছি তো। কেউ আমাকে পারবে বলো নাই সবাই বলছে ছোট ছোট করে আপনি নাকি? দেখে দেখে বলছিল যে ছোট ছোট করে দেখে দেখে। না বিদ্যা আমি নিচে হ্যাঁ মানে আচ্ছা আচ্ছা দেখো, এটা কি জিবি এগুলো কি জিবি আচ্ছা স্যার দেখো, P ইন্টু N ইন্টু R। স্যার আমার কথা খেয়াল করো, P N R এগুলো কি আকারে আছে? তাহলে P ইন্টু R ইন্টু N এগুলো কি আকারে আছে? কথা তো সেম। দেখো একটু দেখো, 1 ইন্টু 2 ইন্টু 3 যে কথা, 3 ইন্টু 2 ইন্টু 1 ও কি কথা? দেখো 3 দুগুণে 6, 6 একে 6, 3 দুগুণে 6, 6। তো গুণ আকারে তুমি যেভাবে ইচ্ছো ভাবে লিখতে পারবা, আগে পরে নো প্রবলেম। ওরা ওদের মতো লিখছে। বুঝা গেছে? বুঝা গেছে কিনা স্যার জানেন? ওকে, তাহলে ক নাম্বার শেষ। x ও y এর মান নির্ণয় করো। কথাটা খেয়াল করি, এটাই ইম্পর্টেন্ট। x ও y এর মান নির্ণয় করো। মনোয়ারা বেগম পারিবারিক প্রয়োজনে 6% হারে এত টাকা, 4% হারে এত টাকা ঋণ নিছে। ঠিক আছে, 4% হারে কত টাকা? y টাকা ঋণ নিছে, মোট এত টাকা ঋণ হলো। বছর শেষে এত টাকা মুনাফা পরিশোধ করলো। আচ্ছা, তাহলে 6% হারে কত টাকা লোন নিছে? আচ্ছা x টাকা। তাহলে আমার কথাটা খেয়াল করি, 6% হারে x টাকা, 4% হারে, আর সে মোট ঋণ নিছে কত টাকা? তাহলে আমি প্রথমে কি বের করব? 6% হারে, তার কথা খেয়াল করো, 6% হারে তার বার্ষিক মুনাফা কত টাকা আসে, আমি প্রথমে সেটা বের করে নিব। 6% হারে বার্ষিক মুনাফা, তারপরে নিব কি 4% হারে বার্ষিক মুনাফা। কথাটা খুব ভালো মতো খেয়াল করবা। দেখো দেখো 6% হারে করা, মানে করা আছে যে এটা তোরা বুঝবি না, এই কারণে একটু বুঝাই দিতাম। তোমাদের কাছে 5-7 মিনিট টাইম হবে? হ্যাঁ শিওর হবে? তাহলে একটু বুঝাই দিই। দেখো আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা আমার পরীক্ষায় দিব। ষান্মাসিক পরীক্ষা আছে না, ষান্মাসিক পরীক্ষা এটা আসবে, ভালো রাখবা, মাথায় রাখবা। আমরা এখানে দেখো 6% হারে x টাকা, 4% হারে y টাকা ঋণ নিছে। ঠিক আছে, তাহলে বছর শেষে মুনাফা দিছে কত? 2840। এটা তো ঋণ নিছো যে স্যার, ঋণ নেওয়া, তুমি আমার কাছ থেকে ঋণ নিছো এক বিষয়, আর এত টাকা মুনাফা শোধ করছো। তুমি আমার কাছ থেকে যদি ঋণ নাও 50,000 টাকা, আমাকে লাভ দিতে হবে না? তো লাভটা কি? মুনাফা। আর কি? মুনাফা শোধ করছো। কেমন? আসো তাহলে প্রথম ক্ষেত্রে দেখি তো, বলো তো মুনাফার হার কত দিছে? আর ইকুয়াল টু কত পার্সেন্ট? প্রথম ক্ষেত্রে মুনাফার হার 100। ঠিক আছে, n ইকুয়াল টু কত বছর? 1 বছর। p ইকুয়াল টু কত টাকা? x টাকা। এটা সত্য কিনা? এটা ঠিক আছে কিনা? তাহলে সুতরাং মুনাফা কত হবে 1 বছর পরে? p আর n। এটা হচ্ছে 1 বছর পরে মুনাফা। কত টাকার উপর মুনাফা আসতেছে? এতটুকু ক্লিয়ার কিনা বল? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা তোমরা কেউ কথা বলে না, আমি ছবি তুলে পাঠাই দিব দরকার হলে। এটা আগে দেখো, ওই যে 6% হারে x টাকা নিছে, 4% হারে y টাকা নিছে। বছর শেষে মানে কি? 1 বছর শেষে। 1 বছর শেষে কত টাকা মুনাফা দিছে? 2840 টাকা। তাহলে p এর মান কত? x। আর এর মান কত? n এর মান কত বলো তো স্যার? তাহলে উপরে 6x, নিচে কত? তুমি কি আর কাটাকাটি করবা? চাইলে করতে পারো। তাহলে এটা গেল। এবার দ্বিতীয় ক্ষেত্রে আর এর মান কত? 4% ইকুয়াল টু কত? 4/100 ইকুয়াল টু কত? 1/25 না? তারপরে p ইকুয়াল টু কত?
ওয়াই টাকা, ঠিক n ইকুয়াল টু কত, তাহলে I2 ওয়াই টাকার উপর কত মুনাফা দিতে হবে, তাও পি এন, পি এর মান কত ওয়াই, আর এর মান কত এন এর মান কত, তাহলে ওয়াই বাই কত 1, এটাই তো শর্ত মতে। আমার কথাটা বোঝা যায় কিনা দেখো, 6x ডিভাইডেড বাই কত প্লাস, আচ্ছা এই 3 দুগুণে 6, এখানে 50 দরকার নেই, আরেকটা কত y বাই কত 25 ইকুয়াল টু কত বলো দেখি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এইটাই আমি জানতে চাচ্ছিলাম, এটা বুঝছো মানে অঙ্ক বুঝছো। দুটোটা মুনাফা মিলে, সরি হ্যাঁ দুটোটা মুনাফা মিলে কত আসে 2840 টাকা। x টাকার উপরে কিছু মুনাফা দিতে হয়, y টাকার উপরে কি কিছু মুনাফা দিতে হয়, দুটোটা মুনাফা মিলে সে কত টাকা শোধ করছে, এটা বুঝছো কিনা এখনো বুঝো নাই, না মাথায় ঢুকে নাই, ঢুকছে মাথায় শিওর, আচ্ছা ভেরি গুড, আমার এটা খুব ভালো লাগছে যে তোমরা এটা বুঝে গেছো। আসো এটা একটা সমীকরণ, এটা কত নাম্বার সমীকরণ, 1 নাম্বার। আর একটা সমীকরণ যদি আমি x প্লাস ওয়াই ইকুয়াল টু, ওয়াও ভেরি গুড 56,000, এটা লিখি প্রবলেম আছে কিনা বলো, হ্যাঁ এটা লিখলে প্রবলেম আছে, কারণ ও x টাকা নিছে ওয়াই টাকা নিছে, দুটোটা মিলে কত টাকা 56,000 টাকা লোন নিছে, তুই কিছু বুঝছ নাই, দুটোটা মিলে সে কত টাকা লোন নিছে, প্রথমে নিছিল x টাকা পরে নিছে ওয়াই টাকা, দুটোটা মিলে কত টাকা 56,000 টাকা। এখান থেকে আমরা x আর y এর মান বের করব, কুইক লিখে ফেলো দ্রুত। বাহ তোমার তো বুঝে গেছো দেখি, আমি তো বলছি বুঝবা না। তারপর ছুটি তো x আর y এর মানটা বের করে ছুটি দিয়ে দেবো, ভালো লাগতেছে। রোদ্দুর যে কিছু না বুঝস মিশা কথা, রোদ্দুর আজকে তো পড়াতে পারবো না রে, ক্লাস আছে এরপরে, দেরি হয়ে গেছে। কখন পড়বি, ইয়ার পরে নিস না, কিসের পরে, তাহলে তাড়াতাড়ি লিখি একটু, নাকি ছবি তুলে পাঠিয়ে দিব স্যার, আচ্ছা ছবি তোলার তো সুযোগ নাই, আচ্ছা এখান থেকে লিখে নিতে পারবে না, লিখে নিবি তাহলে তাড়াতাড়ি লিখো, দেখা মাইক দিতে হবে। গ নাম্বার কিন্তু আমি করাবো না, গ নাম্বার আমি কিছুক্ষণ আগে করাইছি, 2 মিনিট আগে। মারমা সারা এরকম হলে তো আমার খুব ভালো লাগে, গ নাম্বার কিছুক্ষণ আগে করাইছি যে 2 মিনিট আগে। দেখি না তোমরা আমার জন্য বাড়ি কাজগুলো আগে করে আনো, তোমাদের আমি কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ছোট ছোট 2টা অঙ্ক আর এই অঙ্কটা অ্যাসাইনমেন্ট, আর যেগুলো করিয়েছে ওগুলো না, এগুলো তোমরা দরকার হলে এদের পরে করো, আমার সমস্যা নেই, দিতে পারলে তো ভালো। x আর y এর মান বের করে নেবে, এটা বের করতে বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট শেষ, তো শেষ পর্যায়ে, এখন তো বাসায় চলে যাবে, এবার ঈদের আনন্দ উপভোগ করো বাসায় গিয়ে। আমরা রাঙামাটি চলে যাবো, না রাঙামাটি ঘুরতে চলে যাবো 2 দিনের জন্য। আমাদের বাড়ি হচ্ছে বাঁশখালী। কেন বাঁশখালী না, অস্থির বাঁশখালী না, শেষ কিনা শেষ, তুমি লিখছো না, দেখি তো স্যার 1 নং হতে, দেখি তোমরা ক্যালকুলেশন করতে পারবে না, 1 নং হতে এগুলো আসলে ক্যালকুলেশনটা বেশি ইম্পর্টেন্ট। 6x ডিভাইডেড বাই কত 100 প্লাস y বাই কত 25 ইকুয়াল টু কত 2840। সবাই একটু বুঝে বুঝে করো, স্যার লসাগু কত হবে
বলো সর্বোচ্চ কত আছে? 100 না? লসাগু হবে কত? 100। 100 দিয়ে 100 কে ভাগ করলে 1 দিয়ে 6x কে গুণ করলে 4 25 100 4y বললি কত? 2840। তাহলে উপরে আসতেছে কত? না এবার যোগ তো করা যাবে না, একটা x একটা y, তাহলে কোণাকুণি গুণ করে দাও। 6x প্লাস কত? 4y ইকুয়াল টু কত? 100 দিয়ে গুণ করলে 2 8 4 0 0 0। ঠিক আছে? কিসের চাবি? তোমরা কি আগে তো অপনয়ন পদ্ধতিগুলো করো নাই না? স্যার এটা আছে স্যার এখানে কত x আছে? 6x। কত x কত y আছে? 4y। আমরা একটা কাজ করি, 2 নাম্বার এটাকে তোমাদেরকে অপনয়ন পদ্ধতি করাই, নাইলে প্রতিস্থাপন করাইলেও সুবিধা হবে। আচ্ছা লিখে দিই, করে ফেলি একসাথে, কোনো সমস্যা নেই। স্যার একটা জিনিস দেখো তো, আমি একটা কাজ করতে পারি কিনা। 6 56,000 মাইনাস ওয়াই, এটা লেখা যাবে কিনা দেখো তো। यस স্যার কেমনে? হ্যাঁ স্যার বুঝছি স্যার কেমনে বলো, হ্যাঁ স্যার লাগা যায় কেমনে বলো। স্যার ও দ্বিতীয় নম্বর সমীকরণ থেকে x এত মাইনাস ভেরি গুড। দ্বিতীয় নাম্বার সমীকরণ থেকে দেখো, আমার এখানে কিসের মান লাগবে? এক্স এর মান লাগবে না? আমি দেখো এখানে দুইটা এক্স ওয়াই আছে, দুইটা অজানা রাশি থাকলে কিন্তু মান বের করা যায় না, আমি একই রকমে নিয়ে যেতে হবে। আমি এক্স এর মান বহাইছি, এখান থেকে এক্স এর মান দেখো তো কত বলো তো। ওয়াইটাকে পক্ষান্তর করো, কত হবে? 56,000 মাইনাস ওয়াই। ঠিক আছে কিনা? यस স্যার আচ্ছা এবার 6 দিয়ে একটু গুণ করো তো ক্যালকুলেটর এটাকে। না এটা গুণ করো না, আগে আগে গুণ করতে হবে। স্যার কত? 3 3 3 না না আমাকে সংখ্যা বলো। 336 তিনটা 0 মাইনাস কত ওয়াই? 6y প্লাস কত ওয়াই ইকুয়াল টু কত? 2 8 4 0 0। আচ্ছা এখানে একটু লিখে দিই কেমন? 1 নং হতে, 2 নং হতে কি x ইকুয়াল টু কত? 56,000 মাইনাস কি? আচ্ছা স্যার একটু আমাদের মোটামুটি শেষ পর্যায়ে তো। স্যার বলো মাইনাস 6y থেকে 4y গেলে কত? 2y না হয় নাই, মাইনাস 2y। ভেরি গুড। আচ্ছা এটাকে পক্ষান্তর করে দেই, কত হবে? 6 2 8 4 0 0 মাইনাস কত? 3 3 6 0 0 0 বিয়োগ করে কত আসে বলো? মাইনাস 52,000 না? মাইনাস 52,000। সুতরাং ওয়াই ইকুয়াল টু কত হবে বলো? মাইনাস 52,000 মাইনাস 2 কত আসে দেখো? মাইনাস মাইনাস তো কাটা চলে যাবে, কত আসবে? 26,000 26,000। তাহলে ওয়াই এর মান পেয়ে গেছি 26,000 টাকা। আনসার y এর মান 2 নং ওয়াই এর মান এখানে বসাই দিলে এক্স এর মান পেয়ে যাবো। লিখে ফেলো তাড়াতাড়ি। হ্যাঁ এটা আসবে পরীক্ষায় মা, এটা ইম্পর্টেন্ট। এগুলো তোমরা ওই কিছুদিন পরে অধ্যায় 5 একটা আছে সমীকরণ সমাধান, এগুলো করলে আরো ইজি হয়ে যাবে। বা আমার একটা জিনিস খুব ভালো লাগছে, ভেরি গুড, পারছে এটা, তারপর তোমরাও বুঝে গেছো, এটাও ভালো লাগছে। হ্যাঁ শেষ তো, তুই এক্স এর মানটা বের করে ফেল না। পারবি পারবি, এটা এখানে বসাই দে, ওয়াই এর মানটা এখানে বসাই দে, তারপর পক্ষান্তর করে দে। যাদের শেষ তুমি করে ফেলছো, তুই লিখে ফেলো। ভিডিও থেকে লিখবি যে কেন? তুইও ভিডিও থেকে লিখবি যে বুঝছিস এমনে। স্যার কোনো জায়গায় ওরা লিখতে লিখতে অয়ন ভিডিও থেকে লিখতে পারবি, কোনো জায়গায় প্রবলেম থাকলে আমাকে বলে ফেল। এখানে ক্যালকুলেশনে ভেরি গুড। 30 আর 26 মিলে 56, ঠিক আছে গুড।
বের করে ফেলছি। বলো এই লসাগুটা বুঝছিস? এখানে কি হয়েছে, এখানে আমার কথাটা শোনো, এখানে এক্স একটা আছে না, আমি এক্স এর মান বসাই দিছি, তুমি চাইলে ওয়াই এর মানও বসাইতে পারবে। এক্স এর মান বসাইছি, তুই দেখতো এক্স এর মান, এখান থেকে এক্স কত পাবি, স্যার একটু ওয়াইটা পক্ষান্তর কর, ওয়াইটা এই পাশে গেলে কি হবে মাইনাস ওয়াই, তো ওইটা বসাইছি। তারপর কি করছি, গুণ করে দিছি, গুণ করে -6y থেকে 4y গেলে কত, -2y, এটাকে পক্ষান্তর করছি। তারপর এটা থেকে এটা বিয়োগ করে কত পাইছি, -52,000, 2 দিয়ে ভাগ করে দিছি। পারবি? এবার y এর মান কোথায় বসাই দিবি, ওখানে বসাই দিলে x এর মান শেষ। তো গ নাম্বার তোমরা পারবা, গ নাম্বার এখন করাইছি, যে 2 মিনিট আগে যে অঙ্কটা করাইছি এটা হচ্ছে গ নাম্বারটা। আচ্ছা 5 মিনিট। আরো আলাদা তোমরা এক্স বের করো, আমি প্রত্যেকের খাতায় এক্সটা দেখবো, তোরা তো লিখোস নাই, তোদের কাজ দেখে কি করবো? হ্যাঁ বের হতে পারবা, বের হয়ে যেতে পারো, হ্যাঁ পারবা। স্যার ঈদ মোবারক। 30,000 থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, দরজাটা বন্ধ করে দাও, জানি যতক্ষণ নমস্কার বলে মুছে দেই এই পাশেরটা। কে কে বের করছো? করছি 30,000 হ্যাঁ 30,000 বের করছো কিভাবে? y ইকুয়াল টু 26,000 কোথায় বসিয়ে পায়, 1 নং এত কিছু লিখি নাই 2 নং এ বসিয়ে, x প্লাস y ইকুয়াল টু 56,000 বা x ইকুয়াল টু 56,000 মাইনাস কি y, 56,000 মাইনাস কত 26,000 ইকুয়াল টু কত 30,000। আনসার x ইকুয়াল টু এত টাকা, y ইকুয়াল টু এত টাকা। শেষ। ওরে ও তো আরো সুন্দর করে বের করে বলছে, দেখি 30,000 30,000 আচ্ছা ওরা 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 আরো সুন্দর করে বের করছে। ওরা কিভাবে বের করছে দেখছো? ওরা ডিরেক্ট 56,000 থেকে কত বিয়োগ করে দিছে, 26,000 বিয়োগ করে দিছে। হ্যাঁ ওইটাই, ভেরি গুড, নমস্কার।